গুড ডে ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কল্লোলস অ্যাকাউন্টিং ইভ্যালুয়েশন। এই চ্যানেলে এখন আমরা থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি, যেটা সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। বিবিএ ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এমবিএ পর্যন্ত 5 বছরের কোর্স পেপারেই কিন্তু এই চ্যাপ্টারটা প্রতিটা ডিপার্টমেন্টেরই কোনো না কোনো কোর্স পেপারের সাথে রিলেটেড, এবং কোন ইয়ারে কোন কোর্স পেপারে কোন ডিপার্টমেন্টে এই চ্যাপ্টারটা আছে তার একটা চার্ট আমার এখানে দেওয়া আছে। সেই চার্ট অনুসারে আপনারা বুঝে নিতে পারবেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কোন ইয়ারে কোন কোর্স পেপারের জন্য এই চ্যাপ্টারটা ফলো করবেন। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার থেকে আমরা এই পর্যন্ত বেশ অনেকগুলো ক্লাসেস আপলোড করেছি। সবগুলো ক্লাসের লিঙ্কে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা প্রিভিয়াস ক্লাসগুলো মিস করেছেন তারা সেখান থেকে প্রিভিয়াস সবগুলো ক্লাস পেয়ে যাবেন। আর এছাড়াও থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার নামে একটা প্লে লিস্টও আমার চ্যানেলে তৈরি করা আছে। সেই প্লে লিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আই আইকনে দেওয়া আছে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেওয়া আছে। সেই প্লে লিস্টে গেলেও আপনারা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালভাবে পেয়ে যাবেন। গত ক্লাসের মতন আজকের ক্লাসেও আমরা একটা প্রতিষ্ঠানের মূল্যায়নের ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স রেটের সাথে সাথে পার্সোনাল ট্যাক্স রেটের ব্যবহারটাকেও দেখব। এবং পার্সোনাল ট্যাক্স রেটের মধ্যে দুরকম পার্সোনাল ট্যাক্সের ইউজ আছে। একটা হচ্ছে কি পার্সোনাল ট্যাক্স রেট অন ডিভিডেন্ড ইনকাম, যাকে বলা হয় কি টিএস, এবং আরেকটা হচ্ছে কি পার্সোনাল ট্যাক্স রেট অন ইন্টারেস্ট ইনকাম, যেটাকে টিডি দ্বারা ডিনোট করা হয়। আজকের ক্লাসে আমরা কর্পোরেট ট্যাক্স রেট টিসি, টিএস এবং টিডি তিনটার ব্যবহারই দেখব। এবং আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব তা কিন্তু প্রিভিয়াস 2বার পরীক্ষাতে এসেছে, তাই আজকের ক্লাসও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যৎ কোনো ক্লাস মিস না হয়। যে কোনো ক্লাস আপলোড করার সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং আমার এই চ্যানেলে বিবিএ এবং এমবিএ সিলেবাসের সাথে রিলেটেড আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে কমপ্লিট লেকচার্স রেডি করা আছে, এবং সবগুলো লেকচার নিয়ে আলাদাভাবে প্লে লিস্টও তৈরি করা আছে। সবগুলো প্লে লিস্টের লিঙ্কে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং আমার চ্যানেলে প্লে লিস্ট নামে একটা অপশন আছে, সেই প্লে লিস্ট অপশনে গেলেও আপনারা আপনাদের আকাঙ্ক্ষিত চ্যাপ্টারের প্লে লিস্টে পেয়ে যাবেন। এবং সে নির্দিষ্ট চ্যাপ্টারের প্লেলিস্ট ফলো করলে সেখানে আপনাদের ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড বেসিক ডিসকাশনস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সমাধান এবং পরীক্ষা উপযোগী আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধানও পেয়ে যাবেন। অর্থাৎ যে কোনো নির্দিষ্ট একটি চ্যাপ্টারের প্লেলিস্ট ফলো করলে আপনাদের পরীক্ষা উপযোগী একটা সামগ্রিক প্রিপারেশন হয়ে যাবে, ওই চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো ধারণাও হয়ে যাবে। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার বিবিএ ফার্স্ট ইয়ার থেকে শুরু করে বিবিএ ফোর্থ ইয়ার এবং এমবিএ সিলেবাসের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন কোর্স পেপারের সাথে রিলেটেড আগেই বলেছি। এখানে আমরা চার্ট আকারে দেখছি যে বিবিএ ফার্স্ট ইয়ার থেকে শুরু করে বিবিএ থার্ড ইয়ার এবং বিবিএ ফোর্থ ইয়ার এবং এমবিএতে কোন ডিপার্টমেন্টে কোন কোর্স পেপারে এই চ্যাপ্টারটা আছে। এই চার্টের একটা ছবি নিচে গুগল ড্রাইভে দেওয়া থাকবে, সেই গুগল ড্রাইভ থেকে আপনারা ছবিটা ফলো করতে পারবেন এবং সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন ডিপার্টমেন্ট কোন ইয়ারে কোন কোর্স পেপারের সাথে এই চ্যাপ্টারটা রিলেটেড। এই বিষয়গুলো নিয়ে যেহেতু প্রিভিয়াস ক্লাসে বারবার করে ডিটেল আলোচনা করা হয়েছে, এখানে আর সময় অপচয় করতে চাইছে না। যে গুগল ড্রাইভের কথা বলছি সেই গুগল ড্রাইভে গেলে কিন্তু আপনারা আজকের ক্লাসের সমাধানের ছবিও পেয়ে যাবেন। এছাড়াও প্রিভিয়াস যেসব ক্লাস আপলোড করেছে সবগুলো ক্লাসের সমাধানের ছবিও কিন্তু ওই গুগল ড্রাইভে পেয়ে যাবেন। এখানে প্রতিটা ক্লাসে আমি বারবার করে বলছি যে একটা প্রতিষ্ঠানের মূল্যায়ন করাটাই হচ্ছে কি এই চ্যাপ্টারের অন্যতম একটা মুখ্য বিষয়। এবং এই মূল্যায়ন করার ক্ষেত্রে 4টা অ্যাপ্রোচের ব্যাপারে আমরা প্রতিটা ক্লাসে আলোচনা করছি। একটা হচ্ছে কি নেট ইনকাম অ্যাপ্রোচ, নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, ট্রেডিশনাল অ্যাপ্রোচ এবং হচ্ছে কি মডিগ্লিয়ান এন্ড মিলার অ্যাপ্রোচ। আমরা আজকেও মডিগ্লিয়ান এবং মিলার অ্যাপ্রোচের সাথে রিলেটেড পার্সোনাল ট্যাক্স রেট এবং কর্পোরেট ট্যাক্স সবগুলো মিলিয়ে কীভাবে একটা প্রতিষ্ঠানে মূল্যায়ন করতে হবে তা নিয়ে আলোচনা করব। আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে নেট ইনকাম অ্যাপ্রোচ এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচ নিয়ে অনেকগুলো অঙ্কের সমাধান করেছি, এবং নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ নিয়েও কিন্তু বেশ অনেকগুলো ক্লাস আপলোড করা হয়েছে। আশা করি আপনারা সবগুলো ক্লাসেসই ফলো করেছেন, আর যদি ফলো না করে থাকেন তাহলে লিঙ্ক থেকে অবশ্যই ক্লাসেসগুলো ফলো করে নেবেন। এখানে প্রতিটা অ্যাপ্রোচের জন্য কিন্তু নির্দিষ্ট ফর্মুলা আছে, এবং নির্দিষ্ট ফর্মুলা অনুসারে কিন্তু আমাদেরকে সমাধান করতে হয়, সেটা আমরা জানি। এবং এই ফর্মুলা চার্ট নিয়েও কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে ডিটেল আলোচনা করেছি। তাই আজকের ক্লাসে অত ডিটেলে না গিয়ে শুধুমাত্র আজকের অঙ্কে যে বিষয়গুলো আমাদের মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে, যে বিষয়গুলো অঙ্কের সমাধানের মধ্যে ব্যবহারের মধ্যে আসবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। আজকের ক্লাসেও আমরা কর্পোরেট ট্যাক্স রেটের সাথে সাথে পার্সোনাল ট্যাক্স রেটের ব্যবহার পাবো। এবং আমরা দেখছি আনলিভার ফার্মের ক্ষেত্রে ভিইউ বের করার ক্ষেত্রে সূত্র হচ্ছে কি ইবিআইটি ইন্টু 1-সিসি ইন্টু 1-জিএস ডিভাইড বাই কেও। টিসি দিয়ে বোঝানো হয়েছে কর্পোরেট ট্যাক্স রেট এবং টিএসকে দিয়ে বোঝানো হয়েছে পার্সোনাল ট্যাক্স রেট। তবে এখানে পার্সোনাল ট্যাক্স রেটের যেটা বিষয় কিছুক্ষণ আগে বলেছি, পার্সোনাল ট্যাক্স রেট দুরকম হতে পারে। একটা হচ্ছে কি পার্সোনাল ট্যাক্স রেট অন ডিভিডেন্ড ইনকাম এবং আরেকটা হচ্ছে কি পার্সোনাল ট্যাক্স রেট অন ইন্টারেস্ট ইনকাম। যখন আমরা আনলিভার ফার্মের হয়ে হিসাব করব তখন আনলিভার ফার্মের মূলধন কাঠামোতে শুধুমাত্র সাধারণ শেয়ার থাকে, এবং এই সাধারণ শেয়ার হোল্ডারদেরকে আয় বাবদ ডিভিডেন্ড দেওয়া হয়। আর এই ডিভিডেন্ডের জন্য তাদের কাছ থেকে পার্সোনাল ট্যাক্স রেট কেটে রাখা হয়, ব্যক্তিক কর কেটে রাখা হয়। প্রতিষ্ঠানের যে
যেটা কর তাকে বলা হয় কি কর্পোরেট ট্যাক্স রেট, এবং ব্যক্তিক আয়ের উপরে যে কর কেটে রাখা হয় তাকে বলা হয় কি পার্সোনাল ট্যাক্স রেট, এবং ডিভিডেন্ডের উপরে যে পার্সোনাল ট্যাক্স রেট হয় তাকে টিএস দিয়ে ডিনোট করা হয়। যেহেতু ডিভিডেন্ডটা শেয়ার থেকে তৈরি হয় তাই এটাকে টিএস দিয়ে ডিনোট করা হয়েছে। আনলিভার ফার্মের মূলধন কাঠামোতে যেহেতু শুধুমাত্র শেয়ার থাকে তাই তাদের শেয়ার হোল্ডারদের যে ডিভিডেন্ড দেওয়া সেই ডিভিডেন্ডের উপরে ট্যাক্স রেটটাই হচ্ছে কি টিএস। আনলিভার ফার্মের ক্ষেত্রে টিএস এর ব্যবহার আসতে পারে। কিন্তু যদি আমরা লিভার ফার্মের কথা বলি, লিভার ফার্মের মূলধন কাঠামোতে কিন্তু সাধারণ শেয়ারের সাথে সাথে ঋণকৃত মূলধনও থাকে। সাধারণ শেয়ার হোল্ডাররা প্রতিষ্ঠান থেকে ডিভিডেন্ড বাবদ আয় করে থাকে, এবং ডিবেঞ্চার হোল্ডার বা যাদের কাছ থেকে প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করেছে তাদেরকে প্রতিষ্ঠান ইন্টারেস্ট বাবদ ইনকাম দিয়ে থাকে, অর্থাৎ ঋণ প্রদানকারীরা ইন্টারেস্ট বাবদ আয় করে থাকে। আর এই ইন্টারেস্টের উপরে যে ট্যাক্সে কাটা হয় তাকে বলা হচ্ছে কি পার্সোনাল ট্যাক্স রেট অন ইন্টারেস্ট ইনকাম, যেটাকে টিডি দ্বারা ডিনোট করা হয়েছে। এখানে ডি দিয়ে ডেটকে বোঝানো হয়েছে, ডিভিডেন্ডকে নয়। আমরা অনেক সময় মনে করি কি টিডি মানে হচ্ছে ডিভিডেন্ড ট্যাক্স রেট, তা কিন্তু ভুল। টিডি মানে হচ্ছে কি ডেটের উপরে ট্যাক্স রেট, আর টিএস হচ্ছে কি শেয়ারের উপরে ট্যাক্স রেট। অ্যাকচুয়ালি শেয়ারের ইনকামের উপরে ট্যাক্স রেট, যেটা হচ্ছে ডিভিডেন্ড ইনকাম, আর এটা হচ্ছে টিডি ডেটের ইনকাম অর্থাৎ ইন্টারেস্টের উপরে ট্যাক্স রেট। যেহেতু লিভার ফার্মের মূলধন কাঠামোতে সাধারণ শেয়ার এবং ঋণকৃত মূলধন দুরকম মূলধন উৎসই থাকে, তাই সে ধরনের প্রতিষ্ঠানগুলো ভ্যালুয়েশনের ক্ষেত্রে টিএস এবং টিডি দুরকম পার্সোনাল ট্যাক্স রেটের ব্যবহারই আছে। কিন্তু আনলিভার ফার্মের মূলধন কাঠামোতে যেহেতু শুধুমাত্র সাধারণ শেয়ার থাকে তাই আনলিভার ফার্মের ভ্যালু বের করার ক্ষেত্রে শুধুমাত্র টিএস এর ব্যবহার আছে, টিডি এর ব্যবহার নেই। আমরা তাহলে সূত্রের কিছু বেসিক্স নিয়ে আলোচনা করেছি, আর এখানে অন্যান্য যেসব সূত্র আছে তা নিয়ে কিন্তু বিগত ক্লাসগুলোতে ডিটেইল আলোচনা করা হয়েছে, তাই আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে ডিটেইল আলোচনাতে যাচ্ছি না। আমরা আজকের অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। এবার আমরা প্রশ্নটা দেখছি। প্রশ্ন পড়ছি, দি XYZ কর্পোরেশন evaluated its capital structure. The company has EBIT of টাকা 10 লাখ. The after tax rate of return is 10% on all equity. এখানে একটু বিষয়টা খেয়াল করবেন। প্রতিষ্ঠানটার ইবিআইটি হচ্ছে কি 10 লক্ষ টাকা, এবং তাদের আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন 10% অন অল ইকুইটি। অল শব্দটা এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ XYZ কর্পোরেশন যদি একটা সামগ্রিকভাবে আনলিভার্ড ফার্ম হয়, অর্থাৎ তাদের মূলধন কাঠামোতে যদি শুধুমাত্র ইকুইটি অল ইকুইটি থাকে, সবগুলো সাধারণ শেয়ারই থাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণ শেয়ারের উপরে আয়ের হার হচ্ছে কি 10%। আয়ের হারটা আসলে বলা হচ্ছে শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে, কোম্পানির পক্ষ থেকে যদি বলি তাহলে এটা হচ্ছে কিন্তু ব্যয়ের হার। অর্থাৎ প্রতিষ্ঠান যদি আনলিভার্ড ফার্ম হয়, অল ইকুইটি থাকে তাদের মূলধন কাঠামোতে, তাহলে সেক্ষেত্রে ইকুইটির উপরে ব্যয়ের হার হচ্ছে 10%, যেটাকে আমরা বলি কি কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম, চিহ্ন হচ্ছে কি KEU। তাহলে KEU হচ্ছে কি 10%। কারেন্টলি দ্য কোম্পানি হ্যাজ টাকা 12 লাখ ডেট সাবজেক্ট টু কর্পোরেট ট্যাক্স 30%। কিন্তু প্রতিষ্ঠানটা যে আসলে আনলিভার্ড ফার্ম তা কিন্তু নয়। প্রতিষ্ঠানের বর্তমানে মূলধন কাঠামোতে 12 লক্ষ টাকার ঋণ ডেট আছে, যার কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে কি 30%, মানে প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে কি 30%, এবং প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে কিন্তু 12 লক্ষ টাকার ঋণ আছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানটা যখন আনলিভার্ড সিচুয়েশনে ছিল, অথবা প্রতিষ্ঠান যদি এখন আনলিভার্ড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কস্ট অফ ইকুইটি হবে কি 10%। কিন্তু প্রতিষ্ঠানটা যে অরিজিনালি আনলিভার্ড ফার্ম তা কিন্তু নয়। প্রতিষ্ঠানটার মূলধন কাঠামোতে 12 লক্ষ টাকার ঋণ আছে, তার মানে প্রতিষ্ঠানটা অবশ্যই হচ্ছে কি লিভার ফার্ম। দি পার্সোনাল ট্যাক্স রেট অন ইন্টারেস্ট ইনকাম ইজ 15%। ইন্টারেস্ট ইনকামের উপরে পার্সোনাল ট্যাক্স রেট হচ্ছে কি 15%। আর কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি ইন্টারেস্ট দেওয়া হয় কি ডেটের উপরে, আর ডেটের উপরে যেটা পার্সোনাল ট্যাক্স রেট তাকে বলা হয় কি টিডি। তাহলে টিডি এর মান দেওয়া আছে কি এখানে 15% অথবা 0.15। দ্য পার্সোনাল ট্যাক্স রেট অন ইকুইটি ইজ 0। ইকুইটির উপরে পার্সোনাল ট্যাক্স রেট হচ্ছে কি 0। ইকুইটি মানে হচ্ছে কি সাধারণ শেয়ার, আর সাধারণ শেয়ার থেকে আয় বাবদ পরিশোধ করা হয় ডিভিডেন্ড, এবং ডিভিডেন্ডের উপরে পার্সোনাল ট্যাক্স রেট হচ্ছে কি এখানে 0। তার মানে কি পার্সোনাল ট্যাক্স রেট অন ডিভিডেন্ড ইনকাম, যেটাকে আমরা টিএস দিয়ে ডিনোট করি, শেয়ারের উপরে পার্সোনাল ট্যাক্স রেট, এই টিএস এর মান হচ্ছে কি এখানে 0। দি কম্বাইন্ড ফিনান্সিয়াল ডিস্ট্রেস 5% অফ টোটাল ডেট। টোটাল ডেটের 5% হচ্ছে কি কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। এই কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস নিয়ে কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করেছি। গত ক্লাসের অঙ্কটাতেও আমরা এই ধরনের তথ্যগুলো পেয়েছিলাম, পার্সোনাল ট্যাক্স রেটের বিষয়ে পেয়েছিলাম, এবং কস্ট অফ ডিস্ট্রেসের ব্যাপারে পেয়েছিলাম। কস্ট অফ ডিস্ট্রেস বলতে আমরা বুঝি কি প্রতিষ্ঠানটার এই মুহূর্তে মোট দায়ের মধ্যে যতটুকু অংশ পরিশোধ করার সামর্থ্য নেই। 12 লক্ষ টাকার মধ্যে 5% অংশ তারা এই মুহূর্তে পরিশোধ করতে পারছে না। এই 5%টাকে আমরা বলবো কি কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। এই 5% অ্যাপ্লাই করতে হবে কার উপরে? টোটাল ডেটের উপরে। 12 লাখ টাকার উপরে 5% করলেই আমরা কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেসের অ্যামাউন্ট বা টাকার হিসাবটা পেয়ে যাব। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম? আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে ফার্মের ভ্যালু কত।
এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে কি আগে বুঝতে হবে এই ফার্মটা কি লিভার ফার্ম নাকি আনলিভার ফার্ম। আমাদের দেখা যাচ্ছে কি এখানে প্রতিষ্ঠানটা 12 লক্ষ টাকা ঋণ আছে, তার মানে প্রতিষ্ঠানটা অবশ্যই হচ্ছে কি লিভার ফার্ম। যখন পার্সোনাল ট্যাক্স রেট, কর্পোরেট ট্যাক্স রেটের ব্যবহার থাকবে তখন আমরা এমএম অ্যাপ্রোচের সাহায্যে হিসাব করব। আর এমএম অ্যাপ্রোচের সূত্রের সাহায্যে যখন আমরা ভ্যালু অফ লিভার ফার্মকে বের করছি তখন কিন্তু আমরা সূত্র দেখছি কি ভি ইউ প্লাস সামথিং, অর্থাৎ ভ্যালু অফ লিভার ফার্ম বের করার ক্ষেত্রে অবশ্যই আগে ভি ইউকে জানতে হবে। আমরা দেখছিলাম চার্টের মধ্যে যে ভি এল বের করার যে 3টা সূত্র আছে, 3টা সূত্রের মধ্যে কিন্তু ভি ইউ এর ব্যবহার আছে। ভি ইউ বের না করে কিন্তু ভি এল এর মান কখনোই নির্ণয় করা পসিবল নয়। তাই এখানে ভি ইউ এর মানকে আগে বের করতে হবে, ভি ইউ এর সাহায্যে ভি এল কে বের করতে হবে। অর্থাৎ এক্স ওয়াই জেড কর্পোরেশন যখন আগে আনলিভার্ড সিচুয়েশনে ছিল অথবা বর্তমানে যদি তারা আনলিভার্ড পজিশনে থাকে, আনলিভার্ড কোম্পানি হয়, তাহলে সেক্ষেত্রে ভ্যালু কত আগে সেটা নির্ণয় করতে হবে এবং সেই আনলিভার্ড ফার্মের ভ্যালুর উপরে ভিত্তি করে লিভার ফার্মের ভ্যালুকে ক্যালকুলেট করতে হবে। আর এই আনলিভার্ড ফার্মের ভ্যালুকে বের করার জন্যই আমাদের আসলে প্রশ্নে আনলিভার্ড কস্ট অফ ইকুইটি 10%-এর মানটা দেওয়া আছে। এই আনলিভার্ড কস্ট অফ ইকুইটি যদি দেওয়া না থাকে তাহলে আমরা কোনোভাবেই এক্স ওয়াই জেডের আনলিভার্ড ভ্যালুকে বের করতে পারবো না। তাহলে আমরা অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। আমরা প্রথমে তাহলে লিভার ফার্মের ভ্যালু বের করার আগে আনলিভার্ড ফার্মের ভ্যালুকে বের করব। ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম ভি ইউ সমান হচ্ছে কি ইবিআইটি ইন্টু 1-TC ইন্টু 1-TS ডিভাইড বাই কেও ইউ। কিছুক্ষণ আগে আমরা সূত্রটা দেখেছি, পার্সোনাল ট্যাক্স রেট থাকলে সূত্রটাকে আমরা এভাবে লিখবো। এখানে ইবিআইটির মান তো 10 লক্ষ টাকা দেওয়াই আছে, ইন্টু 1-TC কর্পোরেট ট্যাক্স রেট প্রশ্নে দেওয়া আছে 30%, 0.30 ইন্টু 1-TS। টিএস দিয়ে আমরা বুঝি কি শেয়ারের উপরে বা ইকুইটির উপরে পার্সোনাল ট্যাক্স রেট, যেটার মান ওরা বলছে কি 0, তাই টিএস এর মান হচ্ছে কি এখানে 0, কে ও ইউ। আর আমরা জানি আনলিভার ফার্মের ক্ষেত্রে কে ই ইউ এবং কে ও ইউ অলওয়েজ সেম। আমরা এমএম অ্যাপ্রোচ অথবা এনওয়াই অ্যাপ্রোচ যখন থেকে করছি তখন থেকে এই কথাটা বারবার করে বলে আসছি যে আনলিভার ফার্মের ক্ষেত্রে কে ও ইউ এবং কে ইউ অলওয়েজ সেম। এটা যে শুধুমাত্র এনওয়াই অ্যাপ্রোচ অথবা এমএম অ্যাপ্রোচের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, এনআই অ্যাপ্রোচ, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, সেসব অ্যাপ্রোচের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা সবসময় প্রযোজ্য। অর্থাৎ আনলিভার্ড ফার্মের ক্ষেত্রে যে কোনো অ্যাপ্রোচের জন্যই সবসময় কে ও ইউ এবং কে ই ইউ অলওয়েজ সেম হবে, যেহেতু তাদের মূলধন কাঠামোতে শুধুমাত্র সাধারণ শেয়ার থাকে, তাই সাধারণ শেয়ারের মোট ব্যয়ই হয়ে যাবে কি তাদের সামগ্রিক মূলধনের ব্যয়। তাই এখানে আমরা কে ও ইউ লিখলেও আমরা কে ইউ এর মানটা বসাতে পারছি, যেটা হচ্ছে কি 10%, 0.10 বসিয়ে দিলাম। এবার এই পুরো ক্যালকুলেশনটা করে আমরা রেজাল্ট পেয়েছি কত, 70 লক্ষ টাকা। তাহলে আমরা আনলিভার ফার্মের ভ্যালু পেয়ে গেছি 70 লক্ষ টাকা, তার উপরে ভিত্তি করে আমরা এবার লিভার ফার্মের ভ্যালু বের করবো। সুতরাং ভ্যালু অফ লিভার ফার্ম ভি এল সমান হচ্ছে কি ভি ইউ প্লাস 1-TC ইন্টু 1-TS ডিভাইড বাই 1-TD ইন্টু ডি মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। কিছুক্ষণ আগে সূত্র চার্টের মধ্যে লিভার ফার্ম বের করার ক্ষেত্রে যে তৃতীয় সূত্রটা দেখেছি আমরা সেই তৃতীয় সূত্রটা লিখে নিলাম। এবার এইটা অনুসারে আমরা মানকে বসাবো। প্রথমে ভি ইউ, ভি এর মান তো 70 লক্ষ টাকা বের করে নিয়েছি, প্লাস 1-TC ইন্টু 1-TS ডিভাইড বাই 1-TD ইন্টু ডি। এখানে টিসি, টিএস এবং টিডি এর মানকে আমরা বসাবো। টিসি এর মান তো প্রশ্নে দেওয়া আছে 30%, 0.30, টিএস 0 বলে দিয়েছে, পার্সোনাল ট্যাক্স রেট অন ইকুইটি দ্যাট ইজ টিএস এর মান হচ্ছে কি 0, এবং টিডি পার্সোনাল ট্যাক্স রেট অন ইন্টারেস্ট ইনকাম, যেটাকে আমরা বলছি কি টিডি এর মান দেওয়া আছে 15%, দ্যাট ইজ 0.15, ইন্টু ডি এর মান হচ্ছে কি 12 লক্ষ টাকা, ডি হচ্ছে কি ভ্যালু অফ ডেট 12 লক্ষ টাকার প্রশ্নে দেওয়া আছে, মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেসের পার্সেন্টেজ দেওয়া আছে 5% এবং সেটা অ্যাপ্লাই করতে হবে টোটাল ডেটের উপরে। আর টোটাল ডেট হচ্ছে কি 12 লক্ষ টাকা, 12 লক্ষের উপরে 5% করলাম। এবার প্রথম অংশ তো 70 লাখ টাকায় থাকলো, এটা 12 লক্ষ সহ গুণ করে এই পুরো অংশের মানটা হচ্ছে কি 2,11,765 টাকা, এবং 12 লক্ষের উপরে 5% করার পরে মান হচ্ছে কি 60,000 টাকা। এখানে একটা বিষয় একটু বলে রাখি, অনেক সময় স্টুডেন্টরা এখানে ক্যালকুলেশন করার সময়তে যেটা ভুল করে সেটা হচ্ছে কি 12 লক্ষের উপরে 5% করে 60,000 টাকা লিখে তারপরে 12 লক্ষ টাকা থেকে 60,000 টাকাকে বিয়োগ করে, বিয়োগ করার পরে যে বিয়োগফল আসে সেই বিয়োগফলের সাথে এই মানটাকে গুণ করে। কিন্তু এই বিষয়টা পুরোপুরিভাবে ভুল, কারণ আমরা সরলের নিয়ম অনুসারে জানি যে প্রথমে আগে গুণের কাজ করতে হবে, তারপরে বিয়োগের কাজ করতে হবে, আগে গুণের কাজের বিষয় আসবে। তাই আগে এখানে অবশ্যই এখানে যে মানটা বের হবে সেই মানের সাথে 12 লক্ষ টাকাকে গুণ করে নেবেন, গুণ করার পরে যে গুণফল বেরোবে সেখান থেকে এখানে যে গুণফলটা পাওয়া যাচ্ছে 60,000 টাকা সেটাকে পরবর্তীতে গিয়ে বিয়োগ করবেন। আগে বিয়োগ করে তারপরে কিন্তু গুণ করবেন না, আগে গুণ করতে হবে তারপরে গিয়ে বিয়োগের কাজ করতে হবে। এখানে তাহলে আমরা এই পুরো ক্যালকুলেশনটা করার পরে মান পেয়েছি 71,51,765 টাকা। এটাই হচ্ছে কি ভ্যালু অফ লিভার ফার্ম। এবার এখানে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, হোয়াট ইজ দ্য অ্যাডেড ভ্যালু অফ ডেট অফ XYZ কর্পোরেশন। XYZ কর্পোরেশন যে ডেটটা ইউজ করেছে, ঋণকৃত মূলধন ব্যবহার করেছে, তার জন্য তাদের প্রতিষ্ঠানের মূল্য কতটুকু বৃদ্ধি পেয়েছে, অ্যাড কতটুকু হচ্ছে মূল্যতে।
আমরা তাই অ্যাডেড ভ্যালু বের করার সময় ভিএল মাইনাস ভিইউ করে দেবো। ভিএল দেখছি কি 71,51,765 টাকা, যেখানে ভিএল ছিল কত 70 লক্ষ টাকা। অর্থাৎ তারা যখন আনলিভার সিচুয়েশনে ছিল তাদের মোট মূল্য ছিল 70 লক্ষ টাকা। তারা যখন 12 লক্ষ টাকা ঋণ ব্যবহার করেছে, সেই ঋণকৃত মূলধন ব্যবহার করার পরে তাদের মূল্যটা 1,51,765 টাকা বৃদ্ধি পেয়েছে। এই 1,51,765 টাকা যেটা অতিরিক্ত মূল্য সংযোজন হয়েছে তাকেই বলা হচ্ছে কি অ্যাডেড ভ্যালু বা সংযোজিত মূল্য। তাহলে ঋণ ব্যবহার করার কারণে অতিরিক্ত যে মূল্যটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে কি অ্যাডেড ভ্যালু। এখানে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। গত ক্লাসে আমরা গেইন ফ্রম লিভারেজ করেছিলাম। এই গেইন ফ্রম লিভারেজের সাথে অনেক সময় আমরা অ্যাডেড ভ্যালুকে মিক্স আপ করে ফেলি। যদি প্রতিষ্ঠানে কোনো প্রকার ফিনান্সিয়াল ডিস্ট্রেস না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই গেইন এবং অ্যাডেড ভ্যালু দুটোই একই বিষয়, গেইন আর অ্যাডেড ভ্যালু সমান। কিন্তু যদি কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু গেইন এবং অ্যাডেড ভ্যালু দুটো একই বিষয় নয়। গেইন বলতে শুধুমাত্র ডেট থেকে যে বাড়তি অংশটা পাওয়া যায় তাকেই বোঝানো হয়। এই যে আমরা এখানে 2,11,765 টাকা দেখছি, যেটা সূত্রের মাঝখানের অংশ থেকে বের হয়েছে 2,11,765 টাকা, তাকে আমরা বলি কি গেইন ফ্রম লিভারেজ। কিন্তু সেখান থেকে আমরা যদি কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেসকে বিয়োগ করি তাহলে যে বাড়তি যে অংশটা পাওয়া যাবে তাকে বলা হচ্ছে কি অ্যাডেড ভ্যালু। তাহলে আজকে আমরা আরেকটা অঙ্কের সমাধান করলাম, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করলাম, যেটা প্রিভিয়াস ইয়ারে 2বার হিসাব পরীক্ষাতে। আমরা আগামী দিনকে এই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কি আরবিট্রেজ প্রসেস। এবং এই প্রসেসের অঙ্কগুলো স্টুডেন্টদের বুঝতে বেশ একটু অসুবিধা হয়, বেশ একটু ক্রিটিক্যাল মনে হয়, কিন্তু রিসেন্ট ইয়ার্সগুলোতে দেখা যাচ্ছে কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট স্টুডেন্টদের পরীক্ষাতে রিপিটেটিভভাবে আরবিট্রেজ থেকে অঙ্ক পরীক্ষাতে আসছে। এবং আপনারা রিসেন্ট ইয়ারগুলো ফলো করলে দেখবেন যে বেশ অনেকগুলো অঙ্ক কিন্তু আরবিট্রেজ প্রসেস থেকে পরীক্ষাতে এসেছে। তাই এটা খুবই খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এবং এটাকে এখন ডিনাই করার কোনো সুযোগ নেই। আগে দেখা যেত কি স্টুডেন্টরা এই অংশটা বুঝতে অসুবিধা হতো বলে এই অংশটাকে স্কিপ করে এই চ্যাপ্টারের সাথে রিলেটেড অন্যান্য অঙ্ক নিয়ে প্রিপারেশন নিত। কিন্তু রিসেন্ট ইয়ার্সগুলোতে যেহেতু এই আরবিট্রেজ প্রসেস থেকে রিপিটেটিভভাবে কোয়েশ্চেন হচ্ছে, তাই অবশ্যই এখন আর এটাকে ডিনাই করার সুযোগ নেই। আর যদি আপনারা এই চ্যানেলের ক্লাসগুলো রেগুলার বেসিসে ফলো করতে থাকেন তাহলে আশা করি আপনাদের আরবিট্রেজ প্রসেসের কনফিউশনও ক্লিয়ার হয়ে যাবে। আমরা আরবিট্রেজ প্রসেস নিয়ে অন্তত 2টো ক্লাস নেব। সে 2টো ক্লাস যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনাদের এই প্রসেস সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে, স্বচ্ছ ধারণা হয়ে যাবে, যেটা থেকে আপনাদের এই প্রশ্ন নিয়ে যে কনফিউশনগুলো ছিল তাও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আগামী ক্লাসেও আপনাদেরকে সাথে পাবো এই প্রত্যাশায় রাখছি। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।